নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাম জমানায় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত দীর্ঘকাল ধরে ঘাটতি শূন্য বাজেটের ঢপ দিয়ে এসেছিলেন। বামেরা যখন রাজ্যপাট হারায় তখন রাজ্যের মাথায় 1,90,000 কোটি টাকার দেনা, সেটা 1,86,000 হতে পারে, 1,92,000 হতে পারে, আমার যতদূর মনে হয় 1,90,000 কোটি টাকার দেনা। তারপর 14 বছর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, রাজ্যের ঘাড়ে এখন তার 3 গুণের বেশি দেনা। কারণ এই সরকার ক্ষয়রাতিকেই মনে করেছে যেটা একমাত্র আদর্শ পালনীয় কর্তব্য। শিল্প চুলোয় যাক, কর্মসংস্থান চুলোয় যাক, কিন্তু আমি ক্ষয়রাতি করে যাব এবং ক্ষয়রাতি করলে ভোট বাক্সে যে সুফল পাওয়া যায় সেটা রাজ্যের শাসক দল বিলক্ষণ বুঝেছে। কিন্তু এবার গোল বেঁধেছে অন্য। দেখুন, 2025-26 অর্থবর্ষে রাজ্যের যে বাজেট পেশ হয়েছিল সেখানে কিন্তু একবারও বলা হয়েছিল যে বুথ ভিত্তিক সমাধানের প্রকল্প হাতে নেবে রাজ্য সরকার। বর্তমানে 80,000 বুথ আছে, কিন্তু প্রতিটা বুথে সর্বাধিক 1200 করে ভোটার থাকতে পারে, তাহলে সেই বুথের সংখ্যা বেড়ে 93 লক্ষ হয়ে যাবে। প্রতিটা বুথে 10 লাখ টাকা করে, আমি ধরলাম 80,000 বুথ, 8,000 কোটি টাকা খরচ হবে। এটা আপনাদের পাড়া বা আপনাদের সমাধান বা বুথ ভিত্তিক সমাধান। দিদিমণির হাসি মুখের ছবিতে সংবাদপত্রের প্রথম পাতা ভরে উঠেছে। অনেকদিন ধরে এই প্রকল্প চলছে। এবার কর্মসূচি রূপায়ণ করতে হবে। মানুষ তো তাদের দাবি টাবি জানিয়েছেন যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তার মধ্যে কোনটা করা যাবে সেটাই এখন বিচার বিশ্লেষণ হচ্ছে। কিন্তু লাগবে লঙ্কা। রাজকোষের অবস্থা হচ্ছে ঠন ঠন গোপাল। কারণ এই যে 8,000 কোটি টাকা খরচ করা হবে এই পাড়ায় সমাধান প্রকল্পে, তার আগাম কোনো বরাদ্দ করে রাখা হয়নি বাজেটে। এটা ওই পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সেটা মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেই পরামর্শকে বাস্তবায়িত করার জন্য হঠাৎ করে এই প্রকল্প ঘোষণা করেছেন। কিন্তু তার জন্য আগে ভাগে কোনো অর্থের সংস্থান করে রাখা হয়নি। এখন টাকা জোগাড় করতে হিমশিম। কখনো বিপর্যয় মোকাবিলা তহবিল, কখনো পঞ্চদশ অর্থ কমিশন, কখনো কেন্দ্রের জল জীবন প্রকল্প থেকে এখান থেকে খাবলাও, ওখান থেকে খাবলাও, কিন্তু ওভাবে খাবলানো যাচ্ছে না। এই প্রতিবেদন যেদিনকে করছি সেদিনকে সর্বমোট কুড়িয়ে বাড়িয়ে ধরুন 100 কোটি টাকার মতো সংস্থান হয়েছে। প্রকল্পের খরচ কত? 8,000 কোটি টাকা। এখনো পর্যন্ত সংস্থান হয়েছে মাত্র 100 কোটি টাকার আশেপাশে। 18 সেপ্টেম্বর পর্যন্ত 100 কোটি টাকার আশেপাশে। কিভাবে আপনি 8,000 কোটি টাকা জোগাড় করবেন? আপনার না ছিল কোনো রোডম্যাপ, না ছিল বাজেটে এই প্রকল্পের জন্য সংস্থান। আসলে ভোট কুড়োতে চাইছেন তো, হাতে কোনো বিষয় নেই। এই পাড়ায় সমাধান করলাম, বুথভিত্তিক সমাধান করলাম, পরামর্শদাতা সংস্থা পরামর্শ দিয়েছে, মেনে নিয়ে ইমপ্লিমেন্ট করলাম, দিদি বলেন হাসি মুখের ছবিতে ভরে গেল পাতা। আপনি মানুষের জন্য কাজ করুন, পাড়ায় সমাধান করুন, বুথে সমাধান করুন, কোনো অসুবিধা নেই। আরে টাকাটা তো লাগবে। আপনি হঠাৎ করে এই প্রকল্পের ঘোষণা করেছেন, তার জন্য অর্থের সংস্থান আগে করে রাখেননি। এখন যদি বিভিন্ন দপ্তর থেকে টাকাগুলো নেওয়া হয় এই প্রকল্পের জন্য, মানে সেই সমস্ত দপ্তরের বরাদ্দ কাটছাট হবে, সেই সমস্ত দপ্তরগুলো আর্থিক সংকটে পড়বে। এখনই রাজ্যের কোষাগারের অবস্থা খুব খারাপ। বিভিন্ন দপ্তরকে যে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দ যদি কাটছাট করে এই পাড়ায় সমাধান প্রকল্পে লাগানো হয়, তাহলে সেই দপ্তরগুলোর আর্থিক স্বাস্থ্য আরো ভেঙে পড়বে। কিন্তু কে বোঝাবে দিদিমণিকে? উনি তো সর্বজ্ঞ।
একটা বেসরকারি সংস্থার রাজ্যের মানুষের কাছে কোনো দায়বদ্ধতা আছে? তারা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা হতে পারে, কিন্তু তারা যেভাবে সর্বত্র ছড়ি ঘোরাচ্ছে তাতে রাজ্যের মানুষের কোনো মঙ্গল হবে না। আনন্দবাজার পত্রিকায় কয়েকদিন আগে একটা প্রতিবেদন বেরিয়েছে, তখনও অবধি 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি ধরে নিলাম 18ই সেপ্টেম্বর পর্যন্ত 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আপনার 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দিলে 80,000 বুথে 8,000 কোটি টাকা লাগে। কবে এই অর্থের সংস্থান হবে? আদৌ সংস্থান হবে কি? 10 লক্ষ টাকার জায়গায় নিশ্চয়ই বরাদ্দ কাটছাট করা হবে, তারপরে কাজ শুরু হবে। ইতিমধ্যেই ঠিকাদাররা অভিযোগ করেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করলে তারা পেমেন্ট পায় না। এখন পাড়ায় সমাধানের কাজ যারা করবেন তাদের মনে তো এই প্রশ্নটা জাগবেই যে কাজ তো আমরা করলাম, কিন্তু ঠিকমতো সরকারের কাছ থেকে টাকাটা পাবো তো? এই ধারণা কি একেবারে অমূলক? আসলে ভোট কুড়ানোর জন্য এই প্রকল্পটা করা হয়েছিল। দিদিমণি তাড়াহুড়ো করে ঘোষণা করে দিয়েছিলেন তিনি যেমন করেন, তিনি তো কারোর সঙ্গে পরামর্শ করেন না। টাকাটা কোথা থেকে জোগাড় হবে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ভোট কুড়ানোর জন্য পরামর্শকে শিরোধার্য করে এই প্রকল্পের ঘোষণা করে দিলেন। এখন বেলুনটা চুপসে গেছে। আবার রাজ্য সরকার পুরনো খবর, শিল্প সংস্থাগুলোকে যে ইনসেন্টিভ দিত সেটা আর দেবে না, রেট্রোস্পেক্টিভ এফেক্টে বন্ধ হবে 93 সাল থেকে। অনেকগুলো সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে। একে শিল্প নেই, একে কলকারখানা নেই, একে কর্মসংস্থানের মলিন ছবি, তারপরে শিল্প সংস্থাকে আর্থিক উৎসাহ যদি আপনি না দেন, রেট্রোস্পেক্টিভ তাদের এই সুবিধাকে আপনি হঠাৎ করে কলমের খোঁচায় বন্ধ করে দেন, এটা কি শিল্প মহলের কাছে সদর্থক বার্তা যাবে? প্রতি বছর ঘটা করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করছেন, 7 বছরের এডিশনে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। বিনিয়োগের প্রস্তাবের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, আর প্রস্তাব রূপায়ণের ক্ষেত্রে প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যে বিদেশি বিনিয়োগ এসছে তার 1% কমে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ পেয়েছে। শীর্ষে আছে মহারাষ্ট্র। তাহলে আপনি শিল্প সংস্থার উৎসাহ বাতা রেট্রোস্পেক্টিভ বন্ধ করে দিলেন, তারা আদালতের দ্বারস্থ হলো। আপনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করছেন, শিল্পপতিদের শিল্প পরিচালকদের বলছেন এসো আমার ঘরে এসো, তারা কোন ভরসায় আপনার রাজ্যে বিনিয়োগ করবে? আপনি যেখান থেকে পাচ্ছেন টাকা জোগাড় করে লক্ষ্মীর ভান্ডার দেবেন। আপনার একটাই উদ্দেশ্য, লক্ষ্মীর ভান্ডার যেন আনইন্টারাপ্টেড হয়, এবং ওই ভোটার অ্যাকাউন্ট বাজেট যেটা পেশ করবেন 25-26 নির্বাচনের আগে, সেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য মাতৃশক্তি যে টাকা পায় সেই টাকা কিছুটা বাড়াবেন। কত বাড়াবেন আপনিই জানেন। এটা আপনার একমাত্র উদ্দেশ্য। তাই যেখান থেকে সম্ভব সেখান থেকে আপনি টাকা জোগাড় করছেন। শিল্প সংস্থার উৎসাহ বাঁচায় কোপ পড়ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিভিন্ন দপ্তর অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া খরচ করতে পারছে না। এই যে রাস্তাঘাটের কি অবস্থা, শহর কলকাতার রাস্তাঘাট দেখুন, জেলা সদরের রাস্তাঘাট দেখুন। ঠিক পুজোর মুখে আবার পিচ দেওয়া হবে, আবার এই বর্ষায় রাস্তা ভেঙে যাবে প্রত্যেক বছর। কিন্তু নীল সাদা রং করা শুরু হয়েছে। এই নীল সাদা রঙের বরাত কারা পায়? সেখানে যারা কাজ করে তাদের টাকা কি আটকে রাখা হয় নাকি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়? যারা অনুসন্ধানমূলক সাংবাদিকতা করেন তাদের কাছে এটা ভালো বিষয় হতে পারে। খোঁজ নিয়ে দেখুন না কোন সংস্থা বরাত পায়, তাদের টাকাও কি অন্য ঠিকাদার সংস্থার মতো পড়ে থাকে, নাকি সঙ্গে সঙ্গে তাদের পেমেন্ট দিয়ে দেওয়া হয়? যারা অনুসন্ধানমূলক সাংবাদিকতা করেন তারা একটুখানি তলিয়ে দেখুন, অনেক বড় খবর আপনারা পাবেন। তা এই হচ্ছে রাজ্যের সার্বিক ছবি। একদিকে
বুথ ভিত্তিক সমাধান বা পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে প্রকল্প রূপায়ণ করবার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে, খাবলাচ্ছে এখান থেকে ওখান থেকে যেখান থেকে পাওয়া যায়। যে রাজ্য সরকার নিজেকে শিল্প বান্ধব বলে, তারাই আবার বিভিন্ন শিল্প সংস্থার এখানে শিল্প স্থাপনের জন্য সেই জ্যোতিবাবুর সময় থেকে যে উৎসাহ বাতা ছিল, ইনসেন্টিভ ছিল, সেটা 93 সাল থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। শিল্প সংস্থার অনেকগুলো আদালতের দ্বারস্থ হয়েছে। এরপরে রাজ্যে শিল্প আসবে। প্রত্যেক রাজ্য বিনিয়োগ টানার জন্য এই উৎসাহ ভাতা দেয়। কে কত লুক্রেটিভ স্কিম আনবে শিল্পপতিদের সামনে, সেই তা নিয়ে রাজ্যে রাজ্যে প্রতিযোগিতা চলে। সেখানে আপনি উৎসাহ ভাতা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। সত্য সেলুকাসকে বিচিত্র এই দেশ। এরপরে এই রাজ্যে শিল্প সংস্থা আসবে বিনিয়োগ করতে। আপনি পুজোয় ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, বেশ দিচ্ছেন, সবাইকে কেন দিচ্ছেন? যে পুজোর বাজেট কোটি ছুঁই ছুঁই তারাও পাবে, আর যে পুজো খুব কষ্ট করে করে তারাও পাবে। বেশ কয়েকশো কোটি টাকা তো খরচ হবে। আর আদালতের পরিকাঠামো, আদালতের বিভিন্ন সুপারিশ, আদালতের শূন্য পদে নিয়োগ, নিম্ন আদালতে কম্পিউটার কার্টিজে কালি নেই, পেন নেই, কাগজ কিনতে পারছে না, হাইকোর্টে মেডিকেল ক্লিনিক হচ্ছে না, টাকা দিচ্ছে না। হাইকোর্টের সুপারিশ পড়ে আছে, মুখ্য সচিবকে তলব করায় দেবাংশু বসাক মাননীয় বিচারপতি সাব্বার রশিদি, মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে মুখ্য সচিব বলেছেন যে 50 কোটি টাকা বরাদ্দ করব। ঘুমাচ্ছিলেন এতদিন? ক্লাবকে টাকা দেওয়ার সময় টাকার অভাব থাকে না, কিন্তু হাইকোর্টের পরিকাঠামো জন্য যে দরকার সেই টাকাটা আপনারা দিতে পারেন না। হাইকোর্টকে ডাকতে হয় মুখ্য সচিবকে, হাইকোর্টের ভৎসনার মুখে পড়ে শীত ঘুম কাটিয়ে সরকার বলে আমি দিচ্ছি 50 কোটি টাকা। এই হচ্ছে রাজ্যের অবস্থা। একে মাৎসন্যায় বললেও কম বলা হয়। যা প্রতিশ্রুতি দেয় হঠাৎ করে দিয়ে দেয়, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে। টাকা কোত্থেকে আসবে সে সম্পর্কে কোনো রোড ম্যাপই নেই। হঠাৎ দিদিমণির মনে হলো চমক দেবেন, উনি চমক দিয়ে দিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আমলাকুলের যা অবস্থা হয় কহতব্য নয়। ঠিক যেটা হচ্ছে এই পাড়ায় সমাধান প্রকল্প।